Afternoon, and thank you everybody for taking the pain to come here. I would like to thank first Professor Abdul Karal is my student, and also I have colleagues, friends, some students known face I can see. It's good to talk, and I would like to thank the organizer first of all for inviting me to come here and talk about Satyendra Bose and his work. Today's talk, the title is A Historical Perspective on S.N. Bose's work and the Tale of Entropy. Why did I say the tale of entropy? Because entropy is the most elusive quantity in physics. The more you try to understand it, less you understand. So I've been trying to understand for so many years. Still, I feel that I don't understand much of it. But at least I can share some of the journey in pursuit to understand entropy. Let me first give you the outline of today's talk. We shall first go to the time of Gustav Kirchhoff. I think all of you know the name Kirchhoff because in electrical circuit you heard his name, Kirchhoff's law. Am I right? Yes, sir. So Gustav Kirchhoff, he was one of the top physicists of his time, right? So he was the person who had sown the seed of the idea of what Satyendra Bose did. So ওই বিষয়টা প্রথমে আলোচনা করব, and then from there on we'll walk along the time axis and learn how the solution of the problem evolved with time. You see, the disruptive research, outstanding research doesn't come in a blink of an eye or like that. It takes a lot of time, lot of scientist contribution, little contribution. I cannot do two things together. Pointer. Okay, thank you so much. Nice. Thank you. So, since 1958, when the idea of black body was born, the seed of the Bose's work was sown at that time, and from then on, কিভাবে এই প্রবলেমটা ইভলভ করছে সময়ের সাথে আমি সেই যখন হেঁটে যাব আমি আশা করি আজকের অডিয়েন্স যারা আছে আমার সাথে সবাই হাঁটবে, ওকে, এবং এই জার্নিটা আশা করি সবাই এনজয় করবে। মূল জিনিসটা আউটলাইন যেহেতু আমি আগে বলে নিই, কিন্তু বোসের কাজটা কি, দুইটা কাজ সেই সময়, 8 pi nu square by c cube, এটাকে কোয়ান্টাম টোটালি কোয়ান্টাম মেকানিক্যালি ডিরাইভ করা, এটা নাম্বার 1 কাজ। দ্বিতীয় কাজ হলো ওই যে ফ্যাক্টরটা 1 by beta nu minus 1, ওইটাকেও কোয়ান্টাম মেকানিক্যালি এবং স্ট্যাটিস্টিক্যালি বের করা। When you put them together, that is the Bose's work, right? এটা হলো একটা পার্ট, কারণ সে ওই যে as ফ্যাক্টোরিয়াল তার নিচে p naught to the power s এই ফ্যাক্টোরিয়াল গুলো লিখছি, ফ্যাক্টরটা লিখছি, এটার স্ট্যাটিস্টিক্স, এটা নিয়ে আলোচনা করব মেইনলি। দ্বিতীয় আরেকটা কাজ কি, এটা হলো একটা পার্ট, বোস যে কাজটা করছে সেখানে এটা করতে গিয়ে এন্ট্রপিকে ম্যাক্সিমাইজ করছে।
কেন আমরা এন্ট্রপিকে ম্যাক্সিমাইজ করি, এটা আশা করি আজকের আমার এই লেকচারের পর সবাই কাছে একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হবে। এইটুকু যদি করতে পারি, আই উইল বি এ হ্যাপি পারসন টু গো হোম। ওকে, সো আশা করি যে আমরা এই ধরনের ডিস্ট্রিবিউশন যখন করি, এন্ট্রপিকে কেন ম্যাক্সিমাইজ করি, রাইট? এছাড়া আরেকটা কিছু কয়েকটা প্রশ্ন রাখতে চাই, যে আমরা দেখি সবসময় আমাদের ডেইলি এক্সপিরিয়েন্স, দুইটা হট এবং কোল্ড যদি পাশাপাশি রাখি, হিট ট্রান্সফার ফ্রম হট টু কোল্ড কেন? আজকে এই লেকচারের পরে যদি এই উত্তরটা যদি ক্লিয়ার না হয়, প্লিজ ডোন্ট লেট মি গো হোম। ওকে, আইস মেল্টস, আমার যদি একটা বরফ থাকে গলে যায়, এ গ্লাস অফ ওয়াটার স্পন্টেনিয়াসলি নিজে আইস হয়ে যায় না, মানে একদিকে হচ্ছে, মেল্ট হচ্ছে, রিভার্স হচ্ছে না। কেন? আমরা একটা গ্লাস, পিস অফ গ্লাসকে যদি ফেলে দেই, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, পরে ফেলে দিল, টুকরো টুকরো গ্লাস কেন আবার একটা গ্লাস হয়ে যাচ্ছে না? একটা বিকারে যদি পানি থাকে বা লিকুইড থাকে, তার মধ্যে যদি আমি এক চিমটি কালার দিয়ে দিই, কালার সব স্প্রেড হয়, স্প্রেডেড কালার সবাই আবার এক জায়গায় এক চিমটি কালার কেন হয় না? হয় কখনো? অ্যাটলিস্ট আমরা দেখি না, কেন হয় না? তো এই যে আমি প্রবলেমগুলো বললাম, একটা কমন জিনিস আছে, সেটা হলো সবাই একদিকে হয়, রিভার্স হচ্ছে না। কেন হচ্ছে না? এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব আজকে এই লেকচারের মাধ্যমে। ইন দ্য লাইট অফ এন্ট্রপি, এন্ট্রপিকে বুঝতে পারলে এই উত্তরটা ডান। Okay, so what I'm trying to say is that all the little ছোট ছোট প্রবলেম গুলো বললাম, তার একটা মেগা ল নিশ্চয়ই আছে, যেই মেগা ল একদিকে অ্যালাউ করে, and one law forbids all the other things to happen in the reverse direction. কিভাবে, কেন? We will try to understand the deep insight of the problem, এবং তাদের যে কমন ফ্যাক্টরটা কি, এইটা যদি আজকে আমি এক্সপ্লেইন করতে পারি, আমি নিজেকেও সফল মনে করব। আশা করি এই জার্নিটা ইউ উইল অল এনজয়। এটা আমরা গল্পের ছলে বাংলা ভাষায় চেষ্টা করব, যাতে আমার এখানে অনেকেই আছে যারা, আমি চাই সবাই বুঝতে পারি। ওকে, as I say, the when substance, আমরা যদি কোনো কিছু হিট দেই, তার রিফ্লেকশন কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়। Hot body emits, I am emitting electromagnetic wave, but you don't see the spectrum of the electromagnetic wave starting from 10 to the power minus 18, too small, up to 10 to the power 5 meter. So it is an ocean of spectrum size, plenty of electromagnetic wave coming and going, but we see only from 400 nanometer to 500 nanometer inside, at a small window in the sea of the spectrum. এইটুকু জায়গা আমরা দেখতে পারি। We are so blind. We are so blind. So there is no reason for us to take too much pride. আমরা আসলে দেখতে পাই না অনেক কিছু, অধিকাংশই। তাহলে এই কাজটাই, এই স্পেকট্রামকে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে, আমার যে হট বডি আমরা ইমিট করতেছি, এই স্পেকট্রামকে বোঝার জন্য
In the year 1859, Gustav Kirchhoff conceived the idea of black body. Can black body? Namta can black body? Because it absorbs everything. When something absorbs everything, you don't see it. It's black. আমরা এই যে কালো আমার শার্টটা কালো দেখা যায় কারণ এখান থেকে কোনো কিছু রিফ্লেক্টেড হয় না, যার জন্য ইউ ডোন্ট সি। তাহলে এই আইডিয়াটা দেওয়া হয়েছে ব্ল্যাক বডি। একটা স্কিমেটিক ডায়াগ্রাম ইজ লাইক দ্যাট। That means there is a small tiny hole. If an electromagnetic wave enters, it gets reflects around the whole surface as if it has been absorbed perfectly. That's why it is regarded as a black body. This was the idea of Gustav Kirchhoff. কেন এই পিকচারটা দেওয়া হলো? কারণ everybody wanted to understand the spectrum. এটা হলো এই যে হট বডি ইমিটস, তার স্পেকট্রামটা যদি আমি ছবি আঁকি এজ এ ফাংশন অফ ওয়েভলেংথ আর ইন্টেন্সিটি, গ্রাফটা এরকম। এখন টেম্পারেচার যত বাড়ে আমাদের পিকটা কোথায় হয়? শিফট টুয়ার্ডস smaller wavelength. You see, the higher temperature, highest is there. As I lower the temperature, peak occurs toward the smaller value of lambda. Such a fashion, in such a way, that if I take a product of these two, lambda max a to value times its temperature, সবগুলোর ক্ষেত্রে এই আইনটা মানে। আর হলো area under the curve of each of them is proportional to 4th power of temperature. So these were the experimental finding. এগুলো আমাদের তখনকার experimental finding. এটা ব্যাখ্যা সেই 1859 এর দিকে কেউ জানতো না। তাহলে বোসের যে কাজ, সেই কাজের জন্ম সেই সময়ে 1859 সালে, যখন এইটাকে বোঝার চেষ্টা করা শুরু হলো। নেক্সট দ্য সেম একই মানুষ গুস্তাভ কার্শফ বলতেছে 1860 সালে, এই সময় আমাদের সত্যেন্দ্র বোসের বয়স মাত্র 2 বছর। সেই সময় কার্শফ বলতেছে এই যে ইন্টেন্সিটিটা must be function of frequency and temperature. One step progress. ছোট্ট একটু progress. তার কয়েক বছর পরে সে বলতেছে, এর আগে বলছে most urgent open problem এটা in theoretical physics. ওই যে আমার ব্ল্যাক বডি স্পেকট্রামটা এটা বুঝতে পারা, এটা থিওরিটিক্যাল মডেল জানা, এটা হলো most outstanding open problem in theoretical physics, because আমরা experimentally পাচ্ছি, কিন্তু আমরা তার কোনো theoretical কোনো basis নাই। In 1893 গল্পটা কিভাবে আনফোল্ড হয়েছে, আই এম জাস্ট ট্রাইং টু টেল ইউ। 1893 সালে সে বলতেছে না, ফাংশনটা হবে এরকম, একটা নিউ কিউব আর এমন একটা কোফ্যাক্টর সাথে গুণ আছে সেটা নিউ এবং টেম্পারেচার তাদের রেশিও হবে। অ্যানাদার ওয়ান স্টেপ, বিগ স্টেপ। এই যে এটুকু বলা সবাই বলতে পারবে না। It requires knowledge, understanding in deep understanding in physics. So তার 3 বছর পর সে গুস্তাভ কার্শফ again সে even better rigorous formula সে দিয়েছে। সে বলতেছে ফর্মুলাটা হবে এরকম, নিউ কিউব alpha is just a prefactor, nu cube e to the power minus alpha nu by t, এরকম একটা ফর্মুলা সে। It works wonderfully for large wavelength, okay, but so among the whole spectrum in one region এটা কাজ করে, but for the full spectrum it fails
miserably. So search is still on. এর মধ্যে 1900 সালে লর্ড রেলি he came into the picture. এই পার্সিউটে এই ঘটনার সাথে সে যোগ দিল। সে প্রথম একটা এম্পিরিক্যাল ফর্মুলা, যে এই ফর্মুলা এম্পিরিক্যাল ফর্মুলা একটা সে দিল, যে এই ফর্মুলা হয়তো বা ইট উইল ওয়ার্ক। তারও কয়েক বছর পরে জেমস তার সাথে জয়েন করে তারা দুজনে মিলে একটা, এটাকে বলা হয় রেলি জেমস থিওরি। আমাদের এখন টেক্সট বই এটা পড়ানো হয়, রাইট? এই সম্বন্ধে আমার একটা কথা বলতে হবে। বোসের যে ফর্মুলাটা বের করছিল 8 পাই নিউ স্কয়ার বাই সি কিউব, ইম্পর্টেন্ট পয়েন্ট। রেলি জেমস তারাও 8 পাই নিউ স্কয়ার বাই সি কিউব ফ্যাক্টরটা পেয়েছিল। But people were not happy with that because it was not derived purely from quantum mechanical. কি এরা ধরছে যে আমার যেহেতু ওয়াল আছে, দুই ওয়াল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঢুকছে রিফ্লেক্টিং, তাহলে একটা ওয়েভ যদি ট্রাভেল করে এদিকে এবং এখান থেকে যদি রিফ্লেক্ট হয়, তাহলে কি তৈরি হবে? Bravo! Standing wave তৈরি হবে। And that is the picture of standing waves. Two remote ends are nodes. And standing wave equation হলো এটা। Meaning when x equal to 0 or L, kx, L equal to, has to be equal to 0, so the sign 0 equal to 0. To make sure that, তার মানে এই কন্ডিশনগুলো দেওয়া মাত্রই আমার কে স্পেস ডিসক্রিট হয়ে যায়, নো মোর কন্টিনিউয়াম। আমার যখন ডিসক্রিট হয় তখন তারা দেখলো আমি আই ক্যান মেক এ ফুটবলের যে চামড়াটা যে থিকনেস, সেই থিকনেসের এরিয়াটা জানতে চাই কতটুকু, 4 পাই কে স্কয়ার ডিকে অ্যামাউন্ট অফ থিকনেস। তাহলে এই ফর্মুলাটা 4 পাই কে স্কয়ার ডিকে, কে এর মান এখান থেকে আমরা বের করে ফেলছি, করে এখান থেকে কে ইকুয়াল টু 2 পাই বাই নিউ, এইভাবে 2 পাই নিউ স্কয়ার বাই সি, ম্যাজিক ফর্মুলা। এটা কি? নাম্বার অফ ফ্রিকোয়েন্সি within the frequency range d nu, সংখ্যা কতগুলো allowed frequency, not all the frequency. Allowed frequency is 8 pi nu square by c cube within the frequency range d nu. এই সংখ্যাটা accurate. In fact, আমাদের হিরো Satyendra Bose also derived the same formula. What is the flaw here? People were not happy at that time with that formula because it was classical mechanical derivation. Okay? যদিও আনসারটা কারেক্ট। তারপরে তো এটা হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ডেনসিটি, আর এটা হলো এনার্জি। ফর্মুলা পেয়ে গেছি। At that time in 1900 ওই সময়ে, এবং তারা দেখলো যে this result is a consequence of classical physics. It is hopelessly invalid since it suggests that energy density becomes infinite when nu is infinite. Nu infinite মানে wavelength too small. যখন wavelength too small এই রিজিয়নে আমার এই ফর্মুলা বলে ওই দিকে চলে যায়, ইনফাইনাইট, কিন্তু হওয়া উচিত তো অনেক কম। এইটাকে বলা হয় আলট্রা ভায়োলেট ক্যাটাস্ট্রফি। So তাদের ফর্মুলা didn't work. To some extent, some success is there. A region, okay, it's kind of okay, but in that regime, it is hopelessly catastrophic. It could be so clear.
কারণ প্রশ্ন থাকলে you can ask question. So where did this law go wrong? The answer is equipartition theorem. এই যে এনার্জিটা বের করছে এখানে আর হলো ক্লাসিক্যাল মেকানিক্স। So দুইটাই প্রবলেম। But every time, at that time, people were making progress. So Satyendra Bose মানে একটা কথা আছে, এটাকে বলা হয় পাউডার কেক ইফেক্ট। আমাদের যেরকম ইয়ে হয় না, ভূমিকম্প হয় না, ছোট 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 ইফেক্টগুলা অ্যাকুমুলেটেড হইতে থাকে। তাহলে ফিজিক্সেও তাই, সায়েন্সেও তাই, অনেক মানুষের কন্ট্রিবিউশন এক হতে 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 you reach a state, critical state, when system is primed to mitigate suddenly. So when you can add all the contribution, somebody can see the whole picture and solve the problem. And that was Satyendra Bose. So after the Rayleigh and James, the next person to come into the picture, big contribution was made by Planck. প্ল্যাঙ্কের গল্পটা একটু বলতে হয় যে 1874 সালে প্ল্যাঙ্ক যখন তার বয়স মাত্র 16 বছর, সে মিউনিকে গেছে, একজন প্রফেসর যার নাম ফিলিপ ফন জলি, তার কাছে গেছে সাজেশনের জন্য যে স্যার আমি তো ফিজিক্স পড়তে চাই। তো জলি তার অনেক কথা শুনে ফাইনালি বলল তোমার তো আসলে ফিজিক্স পড়া উচিত না। কেন? যে সব ফিজিক্সের যা কিছু ডিসকভারি হওয়ার পর দরকার ছিল, এভরিথিং হ্যাজ বিন ডান, everything has been discovered, so there is no point of studying physics anymore. Only bits and pieces here and there are left. তোমার মতো এত ট্যালেন্টেড একটা মানুষ, এই যে রেসিডিউগুলো করে কোনো লাভ নেই, so you better do something else. প্ল্যাঙ্ক বলল আমার তো আবিষ্কার করার দরকার নাই, ফিজিক্স ইজ সাচ এ সাবজেক্ট যেগুলো অলরেডি আবিষ্কৃত হয়েছে, এগুলোর ফান্ডামেন্টাল যদি আমি বুঝতে পারি, I would be more than happy. Thanks God that he did not leave physics, কারণ later সেই কোয়ান্টাম মেকানিক্সের ওয়ান অফ দ্য ফাউন্ডার হয়ে গেছে। সো ডিসকভার কিছু করতে চায় নাই, কিন্তু সময় এবং তার এফোর্ট তাকে দিয়ে ডিসকভার করানো হয়েছে। যাই হোক, সে তার পিএইচডি করে ফেলছে at the age of 21. He was such a talented person. Are you with me? গল্পটা কি শুনতেছো সবাই? হ্যাঁ। So the title of the thesis on the second law of thermodynamics. During this 1880, he developed the entire framework of thermodynamics all alone. সে জানতো না সে যা কিছু আবিষ্কার করছে থার্মোডাইনামিক্সের, everything has been done by Gibbs. So he was a bit frustrated. On the other hand, আরেকটা সমস্যা তৈরি হয়েছিল। লুডভিগ বোলসম্যান at that time একটা রাইভালরি জার্মানিতে এবং অস্ট্রিয়াতে শুরু হয়ে গেছে। তারা কিরকম থার্মোডাইনামিক্সটাকে কেমন পিকচার, থার্মোডাইনামিক্স হলো একটা ম্যাক্রোস্কোপিক পিকচার। মানে কি? মানে হলো এই যে আমরা টেম্পারেচার বলি, এটা একটা ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার। কার? অ্যাটমগুলা যে কাইনেটিক এনার্জি, নানান অ্যাটমের নানান কাইনেটিক এনার্জি, ডু উই কেয়ার কে কোথায় নড়তেছে, আমরা ম্যাক্রোস্কোপিক টেম্পারেচার মাপি অন দ্য অ্যাভারেজ, এটাকে বলি ম্যাক্রোস্কোপিক। প্রেসার, প্রেসার মানে কি? অ্যাটমগুলা ওয়ালে আঘাত করতেছে, কোন অ্যাটম কখন আঘাত করলো, ডু উই কেয়ার? উই আর নট ইন্টারেস্টেড ইন মাইক্রোস্কোপিক পিকচার। অন দ্য অ্যাভারেজ যে প্রেসারটা হয় আমরা মাপতে চাই সেই প্রেসার। সো থার্মোডাইনামিক্স was all about macroscopic picture. Mr. Boltzmann, he was trying to
প্রফেস নতুন একটা আইডিয়া দিল, নো, atomistic picture, and he was put in trouble, যার জন্য তাকে আত্মহত্যা পর্যন্ত করতে হয়েছে। At that time, Ernst Mach was the most well-known philosopher come physicist, and he was vehemently opposing Boltzmann's idea of atomic. So there were two schools of rivalry. একজনে বলতেছে everything is continuum, আর বোস বলতেছিল না, discrete atom, ছোট ছোট পার্টিকেল আছে। এখন প্ল্যাঙ্ক কোন দিকে যাবে? সে চিন্তা করলো আমি একটা নিউট্রাল কোনো কিছু যদি করতে পারি, right? So idea was that by the turn of the 19th century, a rivalry between two groups of theoreticians was surfacing. One school of physicists believed energy flows between radiation and material substance in continuum. On the other hand, the rival school, the opposite school, Boltzmann's school, তারা বলতেছে, they were offering a different idea. They consider matters were not continuous, rather they are composed of discrete atoms. সেই সময় এই আইডিয়াটা দেওয়া মানে হলো ডেঞ্জারাস থিং, dangerous thing. So thermodynamics properties of such material could be calculated by studying motion of these atoms. বলতে চাইলো atomic picture থেকেও I can understand thermodynamics. অর্থাৎ এই যে মিলিয়নস অফ বিলিয়নস অফ অ্যাটম কি করতেছে না করতেছে, তাদের অ্যারেঞ্জমেন্ট কিভাবে, এদের ব্যবহার থেকেও আমি থার্মোডাইনামিক্সকে বুঝতে পারি। এটা হলো বোলৎজম্যানের কথা। আর বাকি যারা তাদের অপোজিট করছিল, যারা তারা বলছে হাউ স্টুপিড ইউ আর, ইট ইজ নট পসিবল, and they were regarding him enemy of progress. Nevertheless, Boltzmann ফিজিক্সের ক্লাসে তার যতগুলো ছাত্র থাকতো তাকে কিছু ফিলসফির ক্লাস দেওয়া হয়েছিল। ওখানকার তখন প্রশাসন ওই ইউনিভার্সিটি, অস্ট্রিয়ার যে ইউনিভার্সিটি, ভিয়েনার যে ইউনিভার্সিটির সবচেয়ে বড় লেকচার হলটা তাদেরকে দেওয়া হয়েছিল। সেই হল তো ভরে যেতই, দরজার বাইরে সিঁড়ি ভরে যেত। He was so popular. At that time, physics and philosophy were synonymous. In fact, still now, একটা মেটেরিয়ালে অ্যাটম বা ইলেকট্রন কিভাবে চলে তার ভাষা জানা, অঙ্ক কষে তার রেজিস্টিভিটি মাপা, নানান প্রপার্টিজ মাপা। Physics can give the language of the electron, the language of the microscopic particle. Such a wonderful thing. So one has to be philosopher to understand their language. So electron they talk, and their language is Coulomb's law. We understand that, right? So in 1897, Planck picked the black body radiation. ও মনে করছে এটা একটা নিউট্রাল এরিয়া হবে, আমি এবার ব্ল্যাক বডি রেডিয়েশনের স্টাডি করব, আমি আগে থার্মোডাইনামিক্স যেগুলো পড়তো ওগুলো পড়বো না। তো এই সময় একজন ফেমাস জার্মান এক্সপেরিমেন্টালিস্ট রাতে ডিনার খেতে এসেছিল প্ল্যাঙ্কের বাসায়। ডিনার খাওয়ার সময় হেনরিচ রুবেন বলতেছিল যে প্রফেসর প্ল্যাঙ্ক, I have been doing একটা এক্সপেরিমেন্ট, ওই ব্ল্যাক বডি রেডিয়েশন করছিল, কিন্তু এমন কোন থিওরি পাচ্ছি না যেটা ফুল স্পেকট্রামকে ডিসক্রাইব করে। এক্সপেরিমেন্টালিস্টের এই কথা শুনে ওই রাত মিস্টার প্ল্যাঙ্ক could not sleep.
সারা রাত ধরে কাজ করে ভোরবেলার দিকে একটা ফর্মুলা সে আবিষ্কার করে ফেলছে, বানিয়ে ফেলছে। সাথে সাথে একটা পোস্ট কার্ডে সেই ফর্মুলা লিখছে, লিখে পাঠিয়ে দিয়েছে হেনরিচ রুবেন্সের কাছে। Let me know if this formula works. The following day he got reply, magical formula. It works for the full spectrum. Magic. What was that formula? This was the formula. And this was the formula that Satyendra Bose derived. But problem with the Planck, it was an educated guess. He could not explain how these terms came. That was the problem. Guess করতে হলেও intuition তাদেরই থাকে যাদের knowledge, experience will give you the intuitive power. Planck was such a genius, experienced, theoretically so sound. He had the right intuitive power to be able to write an equation like that, a formula like that. Whole night, say Boltzmann entropy, nanan kichu ghete, finally, very early in the morning, he was able to write this equation, magical formula. Physics এর এরকম মানুষ অনেক ছিল। যখন কামারন লিং ও ওনস যখন সুপার কন্ডাক্টিভিটি আবিষ্কার করে, সেকেন্ড অর্ডার ফেজ টেনশন এটাকে ডিসক্রাইব করার জন্য কোনো মডেল খুঁজে পাচ্ছিল না কেউ। রাশিয়ান সায়েন্টিস্ট লান্ডাউ একটা কনফারেন্সে সাডেনলি একটা ইকুয়েশন লিখে দিয়ে বলল, দিস ইকুয়েশন ক্যান এক্সপ্লেইন, এন্ড ইনডিড ইট ডিড। সো ফিজিক্সের মানুষদের এরকম শুধু সে না, বোর্ড একটা কনফারেন্সে একটা লেকচার দিতেছিল, যখন সে অ্যাটমিক স্ট্রাকচার সে দিচ্ছিল, বলছে একটা প্রোটন আছে, ইলেকট্রন, তাদের মধ্যে তো অ্যাট্রাকশন আছে, তো ইলেকট্রন কেন প্রোটনের মধ্যে মিলে যায় না কেন, কেন তাদের মধ্যে হাইড্রোজেন অ্যাটম কেন ডিসটেন্স থাকে? সে বললো কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিসক্রিট হবে। কিভাবে বললেন? আই ডোন্ট নো। তেমন দেখা গেল 12 বছর পরে ডি ব্রগলি যখন h/p মোমেন্টামের ফর্মুলা দিল, ওটাতে 3 লাইন ক্যালকুলেশন করলে তার কথা সত্য হয়ে যায়। So physics is such that you learn, you read, you gain an intuitive power. A intuitive power is important. So Planck had this intuitive power, but probably many scientists believe that Planck somehow extrapolated between the wind and Rayleigh's radiation law আর Boltzmann and entropy নানান কিছু করিডোরে এই ফর্মুলাটা হয়েছে। এই প্রশ্ন থেকে সবাই বুঝতে পারছি? Clear? Yes, sir. And now comes our hero. তার আগে বুঝতে হবে প্রবলেমটা কিন্তু মানে ম্যাচিউরড হচ্ছে। এর মধ্যে ম্যাগনাস সাহা, কয়জন এখানে যারা আছে কয়জন নাম জানে? ম্যাগনাস সাহা কিন্তু আমাদের ঢাকার মানুষ, কালিয়াকৈর তার জন্ম, ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পাস করছে, পাস করে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়তে গেছে, সত্যেন বোসের ক্লাসমেট। At that time, এলাহাবাদের টিচার ইউনিভার্সিটি, সে ঢাকায় 1924 Saha came to visit Satyendra Bose with a bag full of paper. তাদের কাজ নিয়ে আসছে প্ল্যাঙ্কের, পাউলিন, আইনস্টাইনের, এরেনফেস্ট, all the genius যারা ওই প্রবলেম নিয়ে তখন কাজ করতেছিল, and everybody failed. এইদিকে সত্যেন বোসের কাছে যখন সাহা বললো এই প্রবলেম তো দারুণ প্রবলেম, কেউ তো পারতেছে না, এই যে দেখো পেপারগুলো, এরা সবাই কাজ করতেছে। সত্যেন বোস বলতেছে, he was sitting in the Carlton Hall and also he was teaching এই সাবজেক্টটি পড়াচ্ছিল। তখন পড়াতে গিয়ে সে দেখতেছে one part of the problem is solved by classically, other part is quantum mechanically.
and he was not happy with that. So ক্লাসে পড়াইতে গিয়ে তার ভিতরে একটা খচখচ করতেছিল যে something is wrong somewhere. এই দিক দিয়ে যখন সাহা এই পেপারগুলো নিয়ে আসছে তখন দেখছে জার্মানিতেও তাদের মধ্যেও তো একই রকম, এরাও ভাবতেছে it is not correct yet, something is wrong somewhere. Meanwhile, Satyendra Bose was in trouble. তখন মানে বাংলা মানে তখন পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা সব এক বাংলা, এই বাংলায় শিক্ষায় বরাদ্দ খুব কম দেওয়া হয়েছিল। কম দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ খুব কম পাইছিল। পাওয়ার কারণে সত্যেন্দ্র বোসের মধ্যে একটা টেনশন গ্রো করছে, তার চাকরি যায় যা। সে মনে করছে আমি যদি এমন একটা কাজ করতে পারি যেই কাজের কারণে আমার চাকরিটা অন্তত থাকবে। So you see all the problems and his own problem right হচ্ছে পাকতেছে প্রবলেমটা। He was desperate, so desperate, and he solved the problem. He submitted the paper. তখনকার best journal, philosophical magazine, and it was outright rejected. কারণ disruptive research মানে যেটা existing knowledge কে আঘাত করে সেটা গ্রহণ করা, যেমন বোলৎম্যান যখন এন্ট্রপি অ্যাটমিস্টিক আইডিয়া দিয়েছিল কেউ নিতে পারে নাই। নতুন আইডিয়া তুমি তখন বুঝবা, সরি আপনারা তখন বুঝবেন যখন নতুন আইডিয়া দিয়ে অপোজ করে, you have to fight for it, then you understand I am doing good. Right? So philosophical magazine যখন সাবমিট করলো আউটরাইট রিজেক্টেড, এন্ড তার জব যায়, আর এদিক দিয়ে পড়াইতে গিয়ে ক্লাসে দিতেছে এই অবস্থা, এটা তো হয় না। Situation was trying. It was trying to mitigate like avalanche. So rejected হওয়ার পর আরো ডেসপারেট, তখন সে একটা চিঠি লিখলো টু আইনস্টাইন। Every word he chose to put into that letter so much thought provoking এবং so judicious, প্রত্যেকটা ওয়ার্ডই ছিল indispensable. You could not write a better letter than this. He লিখছে, respected son, I have ventured to send you the accompanying article for your perusal and opinion. I am anxious to know what you think of it. You will see that I have tried to deduce the coefficient is equal to 8 pi mu square by c cube. That coefficient in Planck's law independent of classical mechanics, classical electrodynamics, only assuming that ultimate elementary regions of the phase space has content h cube. It is 8 is the quantum mechanics system. Indispensable. Whenever there is a h in your problem, you know that it is quantum mechanical. Because h এর মান এত কম, immediately তোমাকে স্কেল ডাউন করে quantum mechanical regime নিয়ে যায়. So I have used it, and I do not know sufficient German to translate this paper in German language. So if you think the paper worth publication, I shall be grateful if you arrange its publication in Zeitschrift for Physics. Then, at that time, Germany of the center of knowledge, center of gravity of knowledge. All the big scientists were German or Austrian. Okay? So, and he goes on. Though, he's writing, though a complete stranger to you,
I do not feel any hesitation in making such a request because we are all your pupils. He didn't say we are all your students. More submissive, we are all your pupils, though profiting only by your teachings through your writings. Wonderful letter. Yours faithfully, Satyendra Bose. That was the letter he sent along with his article. The moment Einstein received the article, it was the eureka moment. Whole Germany, all the top scientists, they were all after this formula, and that formula is now with him, Einstein. He saw the formula, derivation of that. You are the first to derive this factor quantum mechanically. Einstein writing back to him, acknowledging the fact that you are the first person. No one ever before derived this totally quantum mechanically, quantum theoretically. Even though because of the polarization factor 2, not wholly rigorously, it is beautiful step forward. Who is appreciating? Everybody's appreciation is not equal. Somebody's appreciation worth billion. It is Einstein who is writing, who say it is beautiful step forward. What a compliment. What a word. So, and not only that, he immediately translated Boseর কাজ, ট্রান্সলেট করে নিচে একটা কমেন্ট লিখেছে। এই কাজের উপর আমার পরবর্তী কাজ আসতেছে। It is beautiful step forward, groundbreaking কাজ। তখন আইনস্টাইন was the hero of the whole world. তার কমেন্টের পর আর কিছু বাকি থাকে না। Immediately it got published. And soon after, Einstein invited him to visit Europe. এখানে যদিও আমার কিছু পার্সোনাল মন্তব্য আছে, আমি বিভিন্ন জায়গায় বলিও এটা। সত্যেন বোস যদি তখন ইন্ডিয়ান এই রিজিয়নে না হতো, তাহলে সত্যেন বোসকে ডেকে নিয়ে যেত, আইনস্টাইন সত্যেন বোসকে কাজ করাতো, পিএইচডি করাতো। ইনস্টেড আইনস্টাইন করছে কি, দাওয়াত দিয়ে নিয়ে গেছে, তুমি ইউরোপ ঘুরে দেখাও। তো ম্যারি ক্যুরি ল্যাব ঘুরছে, নানান বিজ্ঞানী ঘুরছে, জার্মানি, ইউরোপ, অস্ট্রিয়া, নানান জায়গায় ঘুরছে। এই জায়গাটায় আমার ভিউ it was not fair, কারণ সত্যেন বোসের কাজের উপর বেস করে আইনস্টাইন পরে আরো কাজ করছে, বোস আইনস্টাইন কনডেনসেশন করছে। he could have worked with সত্যেন বোস, পৃথিবী আরো অনেক বড় বড় কাজ হয়তো পাইতো। এই জায়গাটায় আইনস্টাইন আমার দৃষ্টিতে, আমার ওপিনিয়নে, I can express my opinion, can I? Right? So আমার ওপিনিয়নে he was a little bit wiser. But make no mistake, appreciate, if it were not Einstein, সত্যেন বোসের কাজও কেউ জানতো না। সুতরাং এটা দুইটা সাইডই আছে। It was Einstein for whom he got the recognition. সারা পৃথিবী এখন জানে বোসন তৈরি হয়েছে আইনস্টাইন, thanks to him, no doubt about that. Could have done more. That is what I am trying to say. Satyendra Nath did not have PhD. It doesn't matter. It doesn't matter, but still he had to fight. He was humiliated little bit. He was not given promotion. এই যে প্রফেসরশিপ দিতে চাচ্ছিল না, Einstein had to write for him a recommendation letter. If Einstein did not write recommendation letter at that time,
Who knows? Maybe he would not be promoted to professor. It would be a কেলেঙ্কারি থাকতো একটা যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে প্রফেসর বানায় নাই, কারণ সেই মুহূর্তে সাথে সাথে ওই কাজের রিকগনিশনটা তো সবাই ইম্পর্টেন্সটা সবাই বুঝতে পারতো না। আইনস্টাইন যখন একটা রিকমেন্ডেশন লেটার দেয়, তখনকার দিদেন ভাইস চ্যান্সেলর পিজে হার্টগ যখন দেখে আইনস্টাইন হ্যাজ রিটেন এ রিকমেন্ডেশন লেটার ফর সত্যেন বোস, হি হ্যাজ নো চয়েস বাট প্রমোটিং হিম টু বি এ প্রফেসর। সো গুণী মানুষ একমাত্র গুণী মানুষকে চিনতে পারে। তাহলে সত্যেন বোসের কাজ আসলে অ্যাপ্রিসিয়েটেড হয় না, আর তার চেয়েও বড় অ্যাপ্রিসিয়েশন হলো এখানে দেখেন উনি যে ডিরাইভেশনটা করছে, সিম্পল থিং, ফেজ স্পেসকে সে ইন্টিগ্রেট করছে, ডিএক্স ডিওয়াই ডিজেড ডিপিএক্স ডিপিওয়াই, এটা সত্যেন বোসের পেপার থেকে নেওয়া, একদম হুবহু তার কাজ। মানে ফেজ স্পেস, পি স্পেসে পি থেকে ডিপিএক্স, পিওয়াই থেকে ডিপিওয়াই, পিজেড থেকে ডিপিজেড, এই থিকনেসের একটা ভলিউম, স্ফিয়ারের ভলিউম ইন্টিগ্রেট করছে। ডিএক্স ডিওয়াই ডিজেড ইন্টিগ্রেট করতে আমরা যেভাবে জানি ভলিউম হবে, আর ডিপিএক্স ডিপিওয়াই এটা করলে পরে 4 পাই পি স্কয়ার, যে পি হলো এটা এই পি স্কয়ার ডিপি, এটাকে ইন্টিগ্রেট করলে 4 পাই, কারণ টোটাল এরিয়া ভলিউমটা অফ দ্যাট স্ফিয়ার 4 পাই, এটা লিখছে। তাহলে ফেজ স্পেসের এটা লিখছে। লুক এট দিস, ডিএক্স ডিপিএক্স গুণ করলে কি হওয়া উচিত? আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলে? তার মানে কি এরও 4-5 বছর পরে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল দিছে, আর সত্যেন বোস 1924 এ বলতেছে এই ভলিউমকে যদি আমি এইচ কিউ দ্বারা, অর্থাৎ ডিএক্স ডিপিএক্স কে এইচ, ডিওয়াই ডিপিওয়াই কে এইচ, ডিজেড ডিপিজেড কে এইচ, এলিমেন্টারি ভলিউম অফ দ্য ফেজ স্পেস আমি যদি খোপে খোপে কিউবে ভাগ করি টোটাল ভলিউমকে, যে এলিমেন্টারি সেলগুলো হবে এইচ কিউবকে ভাগ করে সেই নাম্বার অফ সেল প্যারামাইজ, এইটাই মূল কাজ। তার মানে কি uncertainty principle though is embedded there without realizing. Even Satyendra Bose perhaps didn't know, but he was using that. ওই যে আইনস্টাইন তার চিঠিতে বলছে না, except the factor 2, গত পরশুদিন সত্যেন্দ্র বোসের এক সবচেয়ে প্রিয় ছাত্রদের মধ্যে একজন, তার পিএইচডি স্টুডেন্ট, এখনো জীবিত, পার্থ ঘোষ, কলকাতা, সে একটা আর্টিকেল লিখছে। যে ওই আর্টিকেলে বলতেছে যে সত্যেন্দ্র বোস কোনো একদিন আমাকে দরজা বন্ধ করে আমাকে একটা গল্প বলছে, তোকে আমি এটা বলতে পারি এক শর্তে। সত্যেন্দ্র বোস বলতেছে তাকে, তোকে আমি এখন এইটা বলতে যে আমি কাউকে বলি নাই, আজকে তোকে বলতেছি যে ওই পুরো মানে আইনস্টাইন যে ফ্যাক্টর 2 এর কথা বলছে, আমি তো এটা আসলে পোলারাইজেশন ফ্যাক্টর বলি নাই, আমি তো বলছিলাম এটা স্পিন, যেই দিকে যায় ফোটন সেই দিকে অথবা তার উল্টা দিকে দুইটা স্পিন হইতে পারে। কিন্তু আমার এত রেসপেক্ট তার উপর, সে আমার এত বড় কাজ করেছে, প্রমিস কর কোনদিন কাউকে এই কথা বলবি না। পার্থ ঘোষ জীবনে কখনো কার কাছে বলে নাই, কিন্তু ইদানিং বলতেছে he broke the promise because of this. C.V. Raman, you know the C.V. Raman? C.V. Raman and one of his student একটা আর্টিকেল লিখছিল অনেক আগে 1931 এর দিকে। সেই আর্টিকেলে সত্যেন বোসের কথা বলতেছে। সত্যেন বোস তার সাথে পার্সোনাল কন্ট্যাক্টে সে বলছিল এটা হলো আসলে স্পিন। তার মানে ওই আইনস্টাইনই আসলে ওই স্পিনের কথা বাদ দিয়ে পোলারাইজেশন ফ্যাক্টরটা নিয়ে আসছে, এটা ওয়াজ রং, স্পিনটাই কারেক্ট ছিল। Such a genius Satyendra Bose, and we should take time
That man spent 24 hours in Curtain Hall. 24 years working in Dhaka University. এটা প্রমাণ করে এই মাটিতে বসে ওয়ার্ল্ড ক্লাস কাজ করা সম্ভব যদি আমরা ডেডিকেটেড করি। আমাদের ডেডিকেশনের অভাব। আজকে আমি হ্যাপি যে আমার সত্যেন বসে মানে এই যে ক্লাব করছে এই ছাত্ররা they want to know science. কলকাতায় এক সময় এরকম ভাবেই হয়েছে। সত্যেন বোস যখন ছাত্র ছিল তখন সে জার্মান ভাষা শিখছে। কেন? কারণ সমস্ত ভালো কাজ তখন জার্মান ভাষায় হতো। সত্যেন বোস এবং ম্যাকডান সাহা দুইজনে মিলে জার্মান ভাষা শিখে সমস্ত জার্মান আর্টিকেল ইংরেজি ভাষায় অনুবাদ করছে, করে করে পাবলিশ করছে। প্রমোশনের জন্য না, টাকা পয়সার জন্য না, শেখার জন্য। শেখার কালচার তারা তৈরি করছে। এমনি এমনি রেনেসা হয় নাই কলকাতায়। আমাদের সেই কাজ করতে হবে, জ্ঞানের পিছনে ছুটতে হবে। জ্ঞান এমনি এমনি হয়ে যাবে না। তো এই যে কাজটা এটা হলো এইটা হলো ওমেগা। ওমেগা মানেটা কি? নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, তার যে প্রোটন সংখ্যা আছে, সেলগুলো আছে, সেলগুলোকে আমি কত ভাবে পারমুটেশন কম্বিনেশন করতে পারতাম। এই যে আমার রুম ভর্তি অ্যাটম আছে, আমি যে এখন একটা ছবি নেই নাম্বার 1 এখন অ্যাটমগুলা যেভাবে আছে একটু পরে আরেকটা ছবি দিলে দুইটা ছবি কি একরকম হবে? ম্যাক্রোস্কোপিক পিকচার কিন্তু একই, এখানকার তাপমাত্রা প্রেসার সেম, বাট অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট ভিন্ন। এইটা ওই ওমেগা এইটার সাথে লগ নিয়ে তাকে কে দ্বারা গুণ করলে এটা কি হয়? That is called entropy. That is, who did that? Boltzmann. কিন্তু তার আগে এন্ট্রপি আছে। সেটা করতে গিয়ে আমরা সবাই কার্নোট সাইকেল কারা কারা এখানে আছে করছো? ও I'm happy to see that. তো কার্নোট সাইকেল করতে গিয়ে আমরা দেখছি না যে এখান থেকে এখানে যখন যায়, এখানে যখন যায়, আমরা এখান থেকে যখন এখানে যাই কি করি? উই কিপ টেম্পারেচার ফিক্সড। কিন্তু আমি তো ভলিউম বাড়াচ্ছি, ভলিউম বাড়ালে কি হয়? টেম্পারেচার কমে। তো টেম্পারেচার ফিক্সড রাখতে হলে কি করতে হবে? হিট সাপ্লাই দিতে হবে। তাহলে Q1 পরিমাণ হিট দিতে হয়েছে এখানে, আইসোথার্মাল এক্সপানশন। তারপরে এখানে করলাম কি? সিস্টেমকে টোটাল আইসোলেট করে দিলাম, নো হিট ক্যান গো ইন অর ক্যান গো আউট। তাহলে আমি যদি এখান থেকে এখানে যাই ফিরে আসি, সাম অফ Q delta Qi by Ti, এটা such a magical quantity, এটা সাম করলে জিরো। It has huge significance. What is that significance? It's like আমি সারা দুনিয়া ঘুরে এসে আবার এখানে দাঁড়ালাম, আমার পটেনশিয়াল এনার্জি স্টিল দ্য সেম। যখন পুরো একটা সাইকেল দিয়ে আমি আসলাম, এটা টোটাল দিয়ে যদি আমার শূন্য হয়, এটাকে বলা একটা স্টেট ফাংশন, মানে একটা ইউনিক কোয়ান্টিটি হিট। আমি যদি এইটুকু যাই, যে পরিমাণ হিট আমি দিব, আমি এইটুকু যাই হিট কম দেব, হিটের পরিমাণ চেঞ্জ হতে পারে। I can make different heat, but heat per unit temperature I make around equal to 0. It means, so delta Q by Ti must have some extra significance, and that significance is called, it is the change in entropy. Meaning entropy is a state function. So Carnot cycle থেকে আমরা এন্ট্রপিকে রিকগনাইজ করতে পারি আর বলতে পারি it is a state function, এইটুকু বলতে পারি। But it is all about thermodynamics, no statistical mechanics, no atomistic picture. এটা সেকেন্ড ল বলতেছে, ওই যে আমি বলতেছিলাম না, গ্লাসের টুকরা, একটা গ্লাস ফেলে দিলে ভেঙে টুকরা টুকরা হয়, হট থেকে কোল্ডে যায়, কোল্ড থেকে তো হটে আসে না। কেন আসে না? তার জন্য রেসপন্সিবল হলো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স।
সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। মানে আমাদের একটা বডি থাকে, হট বডি এখানে, আর একটা কোল্ড, যদি কন্ট্যাক্টে আনি, কিউ পরিমাণ হিট যদি উপরে হট বডি দেয়, তার মানে কি নেগেটিভ, তাহলে কিউ বাই T1 হায়ার টেম্পারেচার, আর নেকে কোল্ড বডি, সে Q1 পরিমাণ নেয়, তো Q1 এটা পজিটিভ বাই লো টেম্পারেচার, পজিটিভ বড় হলো না নেগেটিভ বড় হলো, যেহেতু নিচেরটা ছোট টেম্পারেচার, উপরতেও দুইটাই কিউ, কিউ বাই T1 ফর হট বডি থেকে, প্লাস সে নিচ্ছে, এই জন্য প্লাস, আর হট বডি এখান থেকে একটু পরিমাণ হিট, কিউ পরিমাণ হিট is giving away, so minus q by T1 higher temperature, আর এই হিটটা সে নিচ্ছে একই পরিমাণ কিন্তু lower temperature, is bigger than this, so change in entropy is greater than zero. It is due to that heat always go from hot to cold. If you go other way around, you find delta S less than zero, and that is forbidden by this law. Is it clear? This is the tome of Boltzmann. At the end of his life, one day with his wife and daughter, they went to Italy, Trieste, the seaside. There, when his wife and daughter went for sunbath, he stayed at home in the hotel. When they came back, they found him hanged. He committed suicide. Because he could not take anymore all the pain that scientists were giving to him. And that's why this S equal to K log omega, that formula is still there to remember him. He sacrificed his life for science. So entropy কি এখন আমরা বুঝতে চেষ্টা করি। আরেকটা ফর্মুলা আছে, একটা হলো তো এই যে ওমেগা, তাহলে আমরা যদি এই ডটগুলোকে মনে করি এক একটা অ্যাটম, তাদেরকে আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে কতভাবে আমি অ্যারেঞ্জ করতে পারি, ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট ভাবে। সবাই যদি কানেক্ট করে দেয়, একটা ক্রিস্টাল হয়ে যায়, হাউ মেনি ওয়েজ আই ক্যান অ্যারেঞ্জ? ইফ আই টেক পিকচার, ইট উইল অলওয়েজ দ্য সেম। সো এটা হলো ওমেগা 1 একভাবে, লগ 1 সমান কত? 0. Log factorial n is quite high. So that means this is higher entropy, lower entropy. There is another definition of entropy. It is called Shannon entropy. Shannon entropy. And that is defined as minus mu I log mu I. There are many other definitions of entropy. It's called Rayleigh entropy, Salis entropy, right? আরো আছে। আপাতত শ্যানন এন্ট্রপি নিয়ে আমরা এখন বোলৎজম্যান এন্ট্রপি এবং শ্যানন এন্ট্রপি কি এটা বোঝার চেষ্টা করব। ওই যে বোস কি করছিল, ওমেগা মানটা বের করছে না ওমেগা, তারপরে এটাকে ম্যাক্সিমাইজ করছে। আমরা তো ফিজিক্স এবং ম্যাথে ম্যাক্সিমাইজ করি, অপটিমাইজ করি না, ডেরিভেটিভ নেই, ইকুয়াল টু 0 বসাই ম্যাক্সিমাইজ করি, তারাও এটাকে ম্যাক্সিমাইজ করে। প্রশ্ন হলো এটাকে ম্যাক্সিমাইজ করতে হলো কেন? সেই প্রশ্ন আজকে যদি আমরা এটা বোঝাইতে পারি, পুরো লেকচারটা ক্লিয়ার হবে। আশা করি এখনকার কথাগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। ওকে, এটা বোঝার জন্য চারটা এইগুলো আমি বলি, এগুলো শিপ মানে ভেড়া। আমি দুইটা ল্যান্ডকে আমি 2 ভাগে ভাগ করছি। 6টা ভেড়াকে এখানে এই ল্যান্ডটাকে আমি 3টা ভাগে ভাগ করছি। দেখা যায় 3টা ভাগে ভাগ, নিচের ল্যান্ডটাকেও 3 ভাগে ভাগ করছি।
প্রশ্ন করছি যে কতভাবে এই 6টা ভেড়া যদি দৌড়াদৌড়ি শুরু করে দেয় এবার র্যান্ডমলি, কতভাবে আমি যদি ছবি তুলতে থাকি, তাহলে কতভাবে এই 6টা ভেড়া সবগুলাই এখানে থাকবে, একটাও এখানে না। সেটা হলো 6 প্লাস 2 কেন? কারণ তিনটা সেলকে সেল মানে সেলের মধ্যে থাকতে হবে, এখানে থাকলে হবে না। আমি যদি দুইটা ওয়াল বিবেচনা করি, তাহলে ওয়াল মানে কি, পার্টিকেল যদি এখানে থাকে আমি সেলের ভিতরে হইলো, পার্টিকেল যদি এখানে থাকে তাহলে সেলের ভিতরে হলো। আমি দুইটা ওয়াল বিবেচনা করলে আই ক্যান এনশিওর my ships are always inside. In order to ensure that ships are inside, আমি নাম্বার অফ সেল বিবেচনা করি নাই, আমি করছি নাম্বার অফ ওয়াল। তাই করছি, আমাদের টেক্সট বইয়ে যে বোস আইনস্টাইন থিওরি যেটা আছে ওখানে তাই করা হয়, G-1 করা হয়, একই কাজ।